আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আমরা দেখব বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস। সো আজকে এই অধ্যায়ের উপর আমরা বেসিক আলোচনা করব, পাশাপাশি দুটি ছোট ছোট অঙ্ক করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা নন প্রফিট অর্গানাইজেশন বলতে কি বোঝায় সেগুলো আগে জেনে নিই। সো প্রথমে আমরা জেনে নিব নন প্রফিট অর্গানাইজেশন। সো নন প্রফিট অর্গানাইজেশন বলতে কি বোঝায়? The organization are unrelated with production and allocation, but related with social welfare oriented tasks are called as non-profit organization. যেসব প্রতিষ্ঠানগুলো অর্থাৎ যেসব প্রতিষ্ঠানগুলো প্রোডাকশন অর্থাৎ উৎপাদন এবং বন্টনের সাথে জড়িত নয়, আর আনরিলেটেড উইথ প্রোডাকশন অ্যান্ড অ্যালোকেশন, উৎপাদন ও বন্টনের সাথে জড়িত নয়, বাট কিন্তু রিলেটেড উইথ সোশ্যাল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড টাস্ক, অর্থাৎ সমাজ কল্যাণ কর্মকাণ্ডের সাথে জড়িত, সেই সব প্রতিষ্ঠানগুলোকে বলা হয় নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ অমুনাফাজীবী প্রতিষ্ঠান। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ সরাসরি যদি আমরা সিম্পলি বুঝতে চাই, যেসব প্রতিষ্ঠানগুলো আহ, উৎপাদন বা প্রোডাকশনের সাথে প্রোডাকশন বা বন্টনের সাথে জড়িত নয়, কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজের জন্য কাজের সাথে জড়িত, সেই সব প্রতিষ্ঠানগুলো বলা হয় নন প্রফিট অর্গানাইজেশন। আর তাদের মুখ্য উদ্দেশ্য থাকবে সমাজে সেবা করা, মুনাফা অর্জন নয়। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট চলে যাব, এরকম নন প্রফিট অর্গানাইজেশনগুলো আমাদের জেনে নিতে হবে। একটা আছে নন প্রফিট অর্গানাইজেশন, হচ্ছে সরকার দ্বারা সহায়তা পেয়ে থেকে এরকম প্রতিষ্ঠান কিছু আছে, আবার সরকার থেকে সাহায্য পায় না এরকম কিছু প্রতিষ্ঠান আছে। সো আমরা একটু দেখে নিব গভর্নমেন্ট এডেড নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ সরকার সহায়তা পুষ্ট হয়ে কিছু কিছু আমাদের নন প্রফিট অর্গানাইজেশন, যেমন বিআরটিসি, ওয়াসা, পিডিপি, তিতাস গ্যাস, এইসব হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু এগুলা সরকার সহায়তা পেয়ে থাকে। আর কিছু আছে নন গভর্নমেন্ট প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ সরকার সহায়তা না পেয়ে কিন্তু পায় না, কিন্তু তারা নন প্রফিট অর্গানাইজেশন, যেমন স্কুল, ইউনিভার্সিটি, ক্লাব, হসপিটাল, এগুলো সরকারি সহায়তা পায় না। যেমন প্রাইভেট স্কুল, ইউনিভার্সিটি, ক্লাব, বিভিন্ন এলাকা ভিত্তিক ক্লাবগুলো, হসপিটালগুলো, এগুলো এগুলো সাধারণত সরকার সহায়তা পায় না, কিন্তু তারা নন প্রফিট অর্গানাইজেশন। সো এই হচ্ছে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনগুলো। সো আমরা একটু জেনে নিব এগুলোর কিছু বৈশিষ্ট্য, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ নন প্রফিট অর্গানাইজেশন। অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলে আরো ধারণা হয়ে যাবে। সো আমরা প্রথম জেনে নিব, আমরা ইতিমধ্যে সংজ্ঞা থেকে জেনে গিয়েছি, আনরিলেটেড উইথ প্রোডাকশন অ্যান্ড অ্যালোকেশন, উৎপাদন ও বন্টনের সাথে জড়িত নয়। সোশ্যাল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড টাস্ক, এটাও আমরা হয়তো সংজ্ঞা থেকে জেনে নিয়েছি, আর সমাজে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে। দেন হচ্ছে উইদাউট প্রফিট, অর্থাৎ তাদের মুখ্য উদ্দেশ্য বা তাদের উদ্দেশ্য থাকে না, তাদের কাজের বিনিময়ে প্রফিট আসবে, বা প্রফিট অর্জনের জন্য উদ্দেশ্য কোনো কোনো প্রতিষ্ঠান তৈরি হয় না, অর্থাৎ তাদের উদ্দেশ্য থাকবে না প্রফিট অর্জন করা। লেবার উইদাউট ইন্টারেস্ট, সো এই নন প্রফিট অর্গানাইজেশনের সদস্যগণ তারা শ্রম দিয়ে থাকে কোনো স্বার্থ ছাড়া, নিঃস্বার্থভাবে তারা শ্রম দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলোতে। বুক কিপিং, যেহেতু একটা একটা ইনস্টিটিউট, এখানে অবশ্যই হিসাবপত্র দিয়ে রাখতে হয়, সো হিসাব রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এখানে থাকতে হবে। সো এখানে বুক কিপিং করা হয়, অর্থাৎ হিসাব রক্ষণাবেক্ষণ করা হয়। সার্ভিস প্রোভাইড, অর্থাৎ এই সেবা কাজ, এই মহান কাজটা দেওয়ার জন্যই মূলত নন প্রফিট অর্গানাইজেশন গুলো তৈরি হয়ে থাকে বা ক্রিয়েট করা হয়। তো এখানে সেবা একটা একটা মুখ্য উদ্দেশ্য, কিন্তু সেবার আসল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সেবা করা, হেল্প করা, কিন্তু এখান থেকে কোনো ইন্টারেস্ট বা স্বার্থ থাকবে না, এখান থেকে প্রফিট আসবে, লাভ হবে, এরকম কোনো উদ্দেশ্য থাকবে না, কিন্তু সেবা করবে। অপারেশন, সো নন প্রফিট অর্গানাইজেশনের সদস্যগণ তাদের মাধ্যমে কিছু পরিচালনা কার্যনির্বাহী গঠন করে, তারপর গভর্নিং বোর্ড তৈরি করে, এর মাধ্যমে এটা অপারেশন করা হয়, অর্থাৎ পরিচালনা করা হয়। অ্যাকাউন্টিং প্রসেস, যেহেতু এটা একটা ইনস্টিটিউট, হিসাবপত্র রাখতে হয়, সো অ্যাকাউন্টিং প্রক্রিয়া এখানে বিদ্যমান। সো আশা করি এই হচ্ছে আমাদের নন প্রফিট অর্গানাইজেশন বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই একটা নন প্রফিট অর্গানাইজেশনে থাকে। সো এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা নন প্রফিট অর্গানাইজেশন বৈশিষ্ট্যগুলো কি কি, আর এই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জানতে পারবো এটা কোন একটা প্রতিষ্ঠান নন প্রফিট অর্গানাইজেশন কি না।
দ্য থিংস হ্যাভ টু বি ডান ইন দিস চ্যাপ্টার। আসলে আমাদের উদ্দেশ্য তো এই চ্যাপ্টারে কি কি করতে হবে সেগুলো আমাদের জানতে হবে। সো এখানে আমাদের সাধারণত এখানে ফাইনাল পরীক্ষায় 10 মার্কের জন্য সিপার একটা অঙ্ক থাকে। সো এটা কিভাবে করতে হবে প্রসেসটা জানলে হয়তো আমাদের জন্য আরেকটু উপকৃত হব। সো আমরা দেখে নিব কিভাবে এই 10 মার্ক আনসার করতে পারি, অথবা এই অধ্যায়টা ভালো করে আইডিয়া জানতে হলে বা ভালো আইডিয়া জানতে হলে তাহলে আমাদের কি কি করা উচিত। তো এখানে আমি অবশ্যই লেস দিয়েছি। প্রথম হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। যদি ওপেনিং ক্যাপিটাল দেওয়া যদি না থাকে আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে আমি কিছুক্ষণ পর আলোচনা করব, কিন্তু কি কি করতে হবে আগে জেনে নিই। প্রথম বের করতে হবে ওপেনিং ক্যাপিটাল, যদি দেওয়া যদি না থাকে। তার পেমেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে পেমেন্ট অ্যান্ড রিসিভ অ্যাকাউন্ট, উইদিন ব্র্যাকেটে বলা আছে ইফ নট গিভেন ইন দ্য কোয়েশ্চন পার্ট। সাধারণত এই পার্টটা কোয়েশ্চন পার্টে দেওয়া থাকে, যদি না থাকে তখন আমাদের পেমেন্ট অ্যান্ড রিসিভ অ্যাকাউন্টটা করতে হবে। থার্ড হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটা মোস্ট ভাইটাল। সো এটা করতে হবে আমাদের, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার একটা অ্যাকাউন্ট করতে হবে, আয় ব্যয়ের একটা হিসাব করতে হবে। দেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের করতে হবে ব্যালেন্স শিট। সো এই চারটা পোর্শন যদি আমরা করতে পারি তাহলে আমি ধরে নিচ্ছি এই চ্যাপ্টারের একটা আইডিয়া হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আসে আমরা 100% দিতে পারবো। এখন দেখা যায় এই চারটা পোর্শন কিভাবে করতে হয় সেটা আমরা জেনে নিব। হাউ টু ডু দেম, আমরা এগুলো কিভাবে করব এই চারটা পোর্শন কিছুক্ষণ যে আলোচনা করেছে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল ভেরি সিম্পল, আমরা একটু কনসেপ্টগুলো নিয়ে নিব, কিভাবে বের করব পরবর্তী আমরা দেখব, কিন্তু কি প্রসেসটা জেনে নিই। ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লায়াবিলিটি। প্রথম তারিখে অর্থাৎ প্রথম তারিখে অ্যাসেট গুলো একসাথে যোগ করব, আর প্রথম তারিখে লায়াবিলিটি গুলো যোগ করব। অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করে যে পার্থক্য ফিগারটা আসবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত ওপেনিং ক্যাপিটাল। দেন হচ্ছে পেমেন্ট অ্যান্ড রিসিভ অ্যাকাউন্ট। যদি পেমেন্ট অ্যান্ড রিসিভ অ্যাকাউন্ট দেওয়া যদি না থাকে তখন আমরা কিভাবে করব। সো পেমেন্ট অ্যান্ড রিসিভ অ্যাকাউন্ট ভেরি সিম্পল, এক পাশ থাকবে রিসিভ পাশ, আরেক পাশ থাকবে পেমেন্ট পাশ। তো রিসিভ পাশে মানে কি সকল প্রকার নগদ প্রাপ্তিগুলো বসাবো, আর পেমেন্ট পাশে হচ্ছে সকল প্রকার নগদ প্রাপ্তিগুলো প্রদানগুলো বসাবো। প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দেওয়ার পর যে একটা ফিগার বেরোবে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। সো আমরা প্রথমে রিসিভ পাশে কিভাবে নিব, ওপেনিং ক্যাশ ব্যালেন্স সাধারণত এটা দেওয়া থাকবে, সরাসরি নিয়ে যাব। অল ক্যাশ রিসিভ, সকল প্রকার ক্যাশ রিসিভ গুলো আমাদের নিতে হবে। প্রফিটেবল ইনকাম অর্থাৎ মুনাফার্জিত আয়গুলো, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন ইনকাম, মূলধন জাতীয় আয়গুলো। মুনাফা জাতীয় আয়গুলো আর মূলধন জাতীয় আয়গুলো যেগুলো নগদে পেয়েছে এগুলো আমরা দেব আমাদের রিসিভ পাশে। আর পেমেন্ট পাশে কি করব, অল ক্যাশ পেমেন্ট অর্থাৎ সকল প্রকার নগদ প্রদান গুলো। আমরা একটা নোট হচ্ছে এখানে কোনো বকেয়া খরচ, বকেয়া এগুলো যাবে না। বকেয়া বলতে কোনো শব্দ নাই, সব নগদ হতে হবে। তো পেমেন্ট পাশে যাবে অল ক্যাশ পেমেন্ট, সকল প্রকার নগদ প্রদানগুলো আমাদের নিতে হবে। যেমন প্রফিটেবল এক্সপেন্স অর্থাৎ মুনাফার্জিত ব্যয়গুলো, যেমন বেতন থেকে শুরু করে ভাড়া, এরকম হচ্ছে মুনাফার্জিত ব্যয়গুলো। তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন এক্সপেন্সেস অর্থাৎ মূল্যজাতীয় খরচ, কোনো সম্পত্তি যদি ক্রয় করা হয় সেটা হবে মূল্যজাতীয় খরচ। এইগুলো নেওয়ার পর অর্থাৎ পেমেন্ট রিসিপ্ট থেকে পেমেন্ট পাস মাইনাস করার পর যে পার্থক্য থাকবে সেটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স পেয়ে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন, আর অঙ্কতে আমরা প্র্যাকটিক্যালি আরো দেখাবো। দেন হচ্ছে আমাদের বের করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। সো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ভেরি সিম্পল, আমরা নিতে হবে কিভাবে নিব। ভেরি সিম্পল, এক্সপেন্স পাশে এক পাশে থাকবে আর ইনকাম পাশে আরেক পাশে থাকবে। এটা আমরা অন্যভাবে করতে পারি, স্টেটমেন্ট আকারে করতে পারি, আগে ইনকাম বসিয়ে তারপরে এক্সপেন্স গুলো মাইনাস করতে পারি, নিচে নিচে করতে পারি, অথবা টি ছকে করতে পারি। সো আমি টি ছক দিয়েছি, সো আপনার ইচ্ছা স্টেটমেন্ট আকারে করতে পারেন। সো টি ছকে হচ্ছে ডেবিট পাশে আমাদের অল এক্সপেন্সেস, অল কারেন্ট ইয়ার প্রফিটেবল এক্সপেন্সেস নিতে হবে, আর ক্রেডিট পাশে নিতে হবে অল কারেন্ট ইয়ার প্রফিটেবল রেভিনিউস। সো ডেবিট পাশে হচ্ছে এক্সপেন্স, ক্রেডিট পাশে রেভিনিউ, যেহেতু আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট জানি। সো আমাদের যদি রেভিনিউ বেশি হয় তাহলে পার্থক্য ফিগারটা লিখতে হবে ইনকাম ওভার এক্সপেন্সেস। এখানে নেট ইনকাম বা নেট লস লেখা যাবে না, লিখতে হবে ইনকাম ওভার এক্সপেন্সেস। আর যদি এক্সপেন্স বেশি হয়ে যায়, পার্থক্য রেভিনিউ তুলনায় যদি এক্সপেন্স বেশি হয়ে যায় তাহলে পার্থক্য ফিগারটা লিখতে হবে এক্সপেন্সেস ওভার ইনকাম, আয় থেকে ব্যয় বেশি। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা করতে হয়। এই হচ্ছে আমার থার্ড ওয়ান। এন্ড লাস্ট ওয়ান ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমরা এজ ইউজুয়াল আমরা অবশ্যই জানি কিভাবে ব্যালেন্স শিট করতে হয়। ব্যালেন্স শিটের কাজ হচ্ছে সম্পদ আর দায়ের কাজ। সো আমাদের লায়াবিলিটি পাশে আমাদের নিতে হবে ওপেনিং ক্যাপিটাল, যেটা আমরা এখানে বের করেছি এটা নিতে হবে। দেন ইনকাম ওভার এক্সপেন্সেস, যদি এখানে ইনকাম ওভার এক্সপেন্স থাকে এই ফিগারটা নিতে হবে। আর ডোনেশন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এই পাশে, রিসিভ পাশে ডোনেশন, ফান্ড, এনি ফান্ড, অন্যান্য লায়াবিলিটি যদি থাকে সেগুলো আমাদের নিতে হবে।
আর অ্যাসেট পাশে অবশ্যই কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট নিতে হবে। যদি এক্সপেন্স ওভার ইনকাম হয়ে থাকে তাহলে আমাদের এই এই পাঁচটা নিতে হবে ক্ষতিটা। আর আদার্স অ্যাসেটস যদি আমাদের থাকে তাহলে নিতে হবে। তো উভয় পাশে যোগ করলে আমাদের উভয় পাশে সমান হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট নিয়ম, আমরা জানি উভয় পাশে সমান হয়। এই হচ্ছে আমাদের প্রসেস, আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমরা কিছু প্র্যাকটিক্যালি দেখে আসি ছোট ছোট অঙ্ক। প্রবলেম 1 এখানে আমরা জেনে নিব, ভেরি সিম্পল, আমরা বেসিক অঙ্ক করব বিপার্টের জন্য যেগুলো আসে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, calculate the amount of subscription to be credited to income and expenditure account of the year 2016 অর্থাৎ 2000 সালে সাবস্ক্রিপশন চাঁদা বাবদ আয় কত টাকা ক্রেডিট দেখাতে হবে ইনকাম আয় ব্যয় হিসাবে। সো আমরা একটু তথ্যগুলো একটু পড়ে নেব, যেহেতু 2016 সালে তথ্য বলা আছে। সাবস্ক্রিপশনস রিসিভ টোটাল রিসিভ ডিউরিং 2016 অর্থাৎ 2016 সালে সম্পূর্ণ রিসিভ করেছে 12,000। তারপর আরো তথ্য বলা আছে, সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স ফর 2017 অর্থাৎ 2016 সালে রিসিভ করেছে 17 সালে টাকাটা, তা হচ্ছে 1600 টাকা। আর সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং অফ 2016 2016 সালে বকেয়া ছিল, দ্যাট মিনস বুঝতে হবে 2015 সালে এটা শেষ দিনে বকেয়া, 2016 সালে প্রথম তারিখে বকেয়া হয়েছে। আমি আবার বলে নিচ্ছি, এই 2016 সালে বকেয়া বলতে 2016 সালে বকেয়া না, 2015 সালে শেষ দিনে বকেয়া, 2016 সালে প্রথম তারিখে এসেছে। তাহলে বিগত বছরের একটা আয়। সো বিগত বছর আয় বিগত বছর লেখা হয়েছে, এবছর পেয়েছে টাকাটা। And last one বলা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য ক্লোজিং অফ 2016 2016 সালের শেষে সাবস্ক্রিপশন বকেয়া আছে 700 টাকা। এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। তো আমরা জানি 2016 সালে আয় দেখাতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে 2016 সালে যে পরিমাণ আয় হয়েছে সেই পরিমাণ দেখাতে হবে। বিগত বছরের আয় আর পরবর্তী বছরের আয় আমরা এই বছরে দেখাতে পারবো না, বিগত বছরের আয়টাকে মাইনাস করতে হবে, পরবর্তী বছরের আয়টাকেও মাইনাস করতে হবে। এখন আমরা একটু সলিউশন দেখে নিব। প্রথমে আমরা নিতে হবে সাবস্ক্রিপশন রিসিপ্ট ডিউরিং 2016 12,000। সো এটা বসিয়েছি, সাবস্ক্রিপশন রিসিপ্ট ডিউরিং 2016 টাকা 12,000। এটার সাথে অ্যাড করেছি আমরা চলতি বছরের বকেয়াটা, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য ক্লোজিং অফ টাকা অফ 2016 টাকা 700। 2016 সালে যে বকেয়াটা সেটা যোগ করেছি, আমরা জানি কারেন্ট ইয়ারের বকেয়াগুলো যোগ করতে হয়। সো বকেয়া ছিল 700, আমরা যোগ করেছি। অ্যান্ড লেস করেছি সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স অফ টাকা 2017। তাহলে 2017 সালের টাকা এই বছর রিসিভ করা হয়েছে, যেটা এখানে অন্তর্ভুক্ত আছে। সো এটা আমাদের মাইনাস করে দিতে হবে, 1600 টাকা মাইনাস। অ্যান্ড লেস সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং এট দ্য বিগিনিং অফ 2016। 2016 সালের বিগিনিং বলতে 2016 সালের শুরুতে যে বকেয়াটা, 2016 সালের বকেয়া না, এটা 2015 সালের বকেয়া। তো 2015 সালের বকেয়া 2015 সালে যুক্ত হয়েছে আয় হিসেবে, কিন্তু টাকাটা পেয়েছে 2016 সালে, কিন্তু আমরা এবছর আয় দেখাতে পারবো না। সো এটাও আমাদের মাইনাস করে দিতে হবে। সো এখানে 2016 এর যে টাকাটা 2000 বসিয়েছি, আলটিমেটলি 700 টাকা যোগ করে এই দুইটা ফিগার যদি মাইনাস করি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে 9,100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এক্সাক্ট ইয়ার আয়টা দেখাতে হয়। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখে নিব, প্রবলেম 2, ভেরি সিম্পল বেবি। দ্য এখানে বলা আছে ফ্রম দ্য ফলোইং আইটেমস ক্যালকুলেট দ্য ওপেনিং ক্যাপিটাল অফ আহমেদ লিমিটেড। সো আহমেদ লিমিটেডে ওপেনিং ক্যাপিটাল বের করতে বলেছে। তো আমরা দেখে নিব কিভাবে আমাদের ওপেনিং ক্যাপিটাল বের করতে হয়। ডেট 1 জানুয়ারি 2020 অর্থাৎ 2020 সালে প্রথম তারিখে তথ্য দেওয়া আছে। ফার্নিচার অবশ্যই আমরা জানি এটা একটা সম্পদ। এরিয়ার সাবস্ক্রিপশন অফ লাস্ট ইয়ার বিগত বছরের বকেয়া চাঁদা। তো বিগত বছরের বকেয়া চাঁদা হচ্ছে বিগত বছরের শেষ দিনের সম্পদ ছিল, তাহলে 2020 সালের প্রথম তারিখের সম্পদ। বিগত বছরের শেষ দিনের সম্পদ মানে কারেন্ট ইয়ারের প্রথম তারিখের সম্পদ, টাকা হচ্ছে 2000। তারপর বলা আছে অ্যাডভান্স সাবস্ক্রিপশন অফ টাকা অ্যাডভান্স সাবস্ক্রিপশন অফ 2019 ওয়ার টাকা 1500। 2019 সালের অ্যাডভান্স চাঁদা ছিল, 2019 সালে অ্যাডভান্স চাঁদা ছিল কত 1500। তাহলে 2019 সালে অ্যাডভান্স চাঁদা ছিল 1900, 2015 সালের যে অ্যাডভান্স চাঁদা 2020 সালের প্রথম তারিখে এসেছে যেটা বা ব্যালেন্সটা এসেছে, তাহলে 2019 সালে শেষ দিনে দায় ছিল
2020 সালের প্রথম তারিখে দায় হবে। তারপর বলা আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাস্ট ইয়ার অফ টাকা 200। বিগত বছরের বিগত বছরের বকেয়া হচ্ছে 200। তো বিগত বছরের বকেয়া বলতে বিগত বছরের বকেয়া খরচ যদি বিগত বছর শেষ দিনই দায় হয়, এবছর শুরুতে অবশ্যই দায় হবে। বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লাস্ট ইয়ার, বিগত বছরের বকেয়া খরচ তো এবছর ব্যালেন্সটা এসেছে, তাহলে বিগত বছর শেষ দিনে এটা দায় ছিল, তাহলে 2020-তে প্রথম তারিখে এটা ওপেনিং দায়, ওপেনিং লায়াবিলিটিস 200। তারপর বলা আছে ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কত 2500। প্রথম তারিখে ওপেনিং ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে, অবশ্যই ব্যাংক ব্যালেন্স আমরা জানি সম্পদ। তারপর বলা আছে সানড্রি ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার আছে 2200, অর্থাৎ পাওনাদার আমরা অবশ্যই জানি এটা একটা দায়। এখন আমরা সলিউশন দেখতে হবে। ভেরি সিম্পল সলিউশন আমরা সহজে করে নিব। অ্যাসেটগুলো ওপেনিং অ্যাসেটগুলো একসাথে যোগ করব, ওপেনিং লায়াবিলিটিগুলো যোগ করব। আমরা জানি ওপেনিং অ্যাসেট থেকে ওপেনিং লায়াবিলিটি মাইনাস করলে আমরা ওপেনিং ক্যাপিটাল পেয়ে যাব। সো ওপেনিং অ্যাসেটগুলো আমাদের দেখতে হবে ফার্নিচার, এরিয়া সাবস্ক্রিপশন, ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। এই হচ্ছে ফার্নিচার 20,000 বসিয়েছি। আর এরিয়া সাবস্ক্রিপশন বলতে অফ লাস্ট ইয়ার, বিগত বছরের বকেয়া চাঁদা, অর্থাৎ বকেয়া চাঁদা আয় বকেয়া থাকলে আমরা জানি সম্পদ হয়, তো ওপেনিং এই বছরের শুরুতে ওপেনিং সম্পদ সেটা হচ্ছে কত 2000। তারপর এখানে বলা আছে ওপেনিং ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স, আমরা অবশ্যই জানি ওপেনিং ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স সম্পদ কত টাকা, টাকা হচ্ছে আমাদের 2500। এই তিনটা ফিগার যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 24,500। এখন লায়াবিলিটিস গুলো সবগুলো যোগ করতে হবে। অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এই অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাস্ট ইয়ারের অ্যাডভান্সটা হচ্ছে এবছরের শুরুতে, অ্যাডভান্স যেহেতু রিসিভ করেছে এবছর শুরুতে হচ্ছে এটা ওপেনিং লায়াবিলিটি, সো এটা নিতে হবে অ্যাডভান্স সাবস্ক্রিপশন। আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হচ্ছে আমাদের বিগত বছরে আউটস্ট্যান্ডিং খরচ হচ্ছে বিগত বছর শেষ দিন দায় ছিল, এবছর শুরুতে অবশ্যই দায় থাকবে। সো আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস হচ্ছে আমাদের 200। দেন এখানে সানড্রি ক্রেডিটর বলা আছে, সরাসরি বলা আছে সানড্রি ক্রেডিটর বিবিধ পাওনাদার আছে 2200, সেটা আমরা অবশ্যই বসেছি। তিনটা ফিগার যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3900। সো আমাদের টোটাল অ্যাসেট পেয়েছি, টোটাল লায়াবিলিটি পেয়েছি। এখন বের করতে হবে ওপেনিং ক্যাপিটাল। সো ওপেনিং ক্যাপিটাল ফর্মুলা হচ্ছে ওপেনিং অ্যাসেটস মাইনাস ওপেনিং লায়াবিলিটিস। সো ওপেনিং অ্যাসেট বের করেছি 24,500 বসিয়েছি, আর লায়াবিলিটি বের করেছি 3900। সো মাইনাস গুলো আমরা পেয়ে যাচ্ছি 20,600, অর্থাৎ 20,600। সো আশা করি ওপেনিং ক্যাপিটাল কিভাবে বের করতে সেটা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি বারবার দেখার মাধ্যমে আরো একটু আইডিয়া ধারণা করে নিবেন আশা করি। সো আমার লেসনগুলো অবশ্যই ভালো লেগেছে, লেসনটি অবশ্যই ভালো লেগেছে। আমার এরকম লেসন পেতে হলে অবশ্যই আপনাকে, যদি স্টিল সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।